বন্ধুরা, আমি রিদ্ধান। আজকে আমি তোমাদেরকে বলবো কিভাবে বা কেন মাত্র ৭ দিনের জন্য আমাকে একটি মেয়েকে বিয়ে করতে হয়েছিল। কি রহস্য ছিল এর পিছনে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শোনার অনুরোধ রইল। ঘটনার শুরুটা হয়েছিল খুব আকস্মিকভাবে। আমার বাবা অরিন্দম বাবু হাসপাতালের বেডে শুয়ে যখন শেষ ইচ্ছাটি জানালেন, তখন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। বাবা পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন তার মৃত্যুর আগে তিনি আমাকে বিবাহিত দেখতে চান এবং সেটা আগামী ৭ দিনের মধ্যেই হতে হবে। অন্যথায় তার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি তিনি অনাথ আশ্রমে দান করে দেবেন। বাবার শরীর খুবই খারাপ ছিল। ডাক্তাররাও আশা ছেড়ে দিয়েছিলেন। বাবার মুখের দিকে তাকিয়ে আমি না করতে পারিনি, কারণ আমি জানতাম বাবা যা বলেন জেদ করে হলেও তা তিনি করবেন। সেই মুহূর্তেই আমি আমার দীর্ঘদিনের প্রেমিকা ও বাগদত্তা সায়ন্তিকাকে ফোন করলাম। সায়ন্তিকা তখন লন্ডনে নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত। আমি তাকে সবটা বুঝিয়ে বললাম যে বাবার শেষ ইচ্ছে রাখতে তাকে এখনই দেশে ফিরতে হবে এবং আমরা রেজিস্ট্রি করে নেব। কিন্তু সায়ন্তিকা আমার কথা শুনে হেসে উড়িয়ে দিল। সে পরিষ্কার জানালো, রিদ্ধান, এটা বাস্তব জীবন, কোনো সিনেমার স্ক্রিপ্ট নয়। আমি এখন লন্ডনে, আমার পক্ষে হুট করে ফেরা সম্ভব নয়। তুমি বাবাকে ম্যানেজ করো বা অন্য কাউকে বিয়ে করো, আমি এই নাটকে নেই। তার এমন যান্ত্রিক উত্তর শুনে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। যে মানুষটার সাথে আমি সারা জীবন কাটানোর স্বপ্ন দেখেছি, তার কাছে আমার বিপদের চেয়ে নিজের কেরিয়ার বা স্বাচ্ছন্দ্য অনেক বড়। সায়ন্তিকার ফোনটা কেটে যাওয়ার পর আমি বুঝতে পারলাম আমার হাতে আর কোনো বিকল্প নেই। একদিকে বাবার জেদ ও তার অসুস্থতা, অন্যদিকে সময়ের অভাব। আমি তখনই আমার আইনজীবীর সাথে কথা বললাম। তিনি পরামর্শ দিলেন, যেহেতু এটি বাবার মানসিক শান্তির বিষয় এবং একটি আইনি শর্ত, তাই আমরা একটি চুক্তির মাধ্যমে এই সমস্যার সমাধান করতে পারি। অর্থাৎ এমন একজনকে খুঁজে বের করা যে মাত্র ৭ দিনের জন্য আমার স্ত্রী হিসাবে অভিনয় করবে এবং ৭ দিন পর আমরা পারস্পরিক সম্মতিতে বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে নেব। এটি শুনতে অদ্ভুত ও নিষ্ঠুর মনে হলেও সেই মুহূর্তে বাবার সম্পত্তি এবং বাবার শেষ ইচ্ছা রক্ষা করার জন্য এছাড়া আমার কাছে আর কোনো পথ ছিল না। খোঁজ নিয়ে জানা গেল শহরের এক প্রান্তে এক দরিদ্র পরিবারের জোনাকি নামের একটি মেয়ে আছে, যার মা মাধবীলতা দেবী হাসপাতালে মৃত্যু শয্যায়। তাদের চিকিৎসার জন্য প্রচুর টাকার প্রয়োজন, যা জোগাড় করা জোনাকির পক্ষে অসম্ভব। আমি ভাবলাম এটিই হয়তো একমাত্র সুযোগ। আমি জোনাকির সাথে দেখা করলাম এবং তাকে পুরো বিষয়টি খুলে বললাম। তাকে বললাম, তোমাকে শুধু ৭ দিন আমার স্ত্রী হয়ে আমার বাড়িতে থাকতে হবে। এর বিনিময়ে আমি তোমার মায়ের চিকিৎসার সমস্ত দায়িত্ব নেব এবং তাকে শহরের সেরা হাসপাতালে ভর্তি করাবো। আমার প্রস্তাব শুনে জোনাকি কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে জল ছিল না, ছিল গভীর শূন্যতা। জোনাকি আমার দিকে তাকিয়ে খুব ধীর আর শান্ত গলায় বলল, আমি রাজি, তবে আমার একটা শর্ত আছে। আমার মায়ের চিকিৎসা এখনই শুরু করতে হবে। আমি তার কথায় সম্মতি জানালাম। মেয়েটিকে দেখে আমার মনে হলো পরিস্থিতি মানুষকে কতটা অসহায় করে তোলে। সে নিজের আত্মসম্মান বা ভবিষ্যতের কথা না ভেবে শুধুমাত্র মায়ের জীবন বাঁচাতে এই অদ্ভুত চুক্তিতে রাজি হয়েছে। আমি তাকে আশ্বস্ত করলাম যে এই বিয়েটা শুধুমাত্র লোক দেখানো হবে। ৭ দিন পর সে তার পথে যাবে আর আমি আমার পথে। আমাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক থাকবে না, থাকবে শুধু কাগজ কলমের চুক্তি। পরের দিন ভোরেই আমরা খুব সাধারণ পোশাকে ম্যারেজ রেজিস্ট্রারের অফিসে হাজির হলাম। না ছিল কোনো জাঁকজমক, না ছিল কোনো আত্মীয় স্বজন বা ফটোগ্রাফার, শুধু ২ জন সাক্ষী আর এক টুকরো কাগজে সই। জোনাকি একটা সাধারণ সুতির শাড়ি পরেছিল, তার চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। সই করার সময় তার হাত কাঁপছিল কিনা আমি লক্ষ্য করিনি, কারণ আমার নিজের মনের ভেতরেই তখন তোলপাড় চলছিল। আমি ভাবছিলাম, আমি কি ঠিক করছি, নাকি পরিস্থিতির চাপে পড়ে আমি একটি মেয়ের জীবন নিয়ে খেলা করছি। কিন্তু বাবার কথা মনে পড়তেই আমি নিজেকে শক্ত করলাম। রেজিস্ট্রি শেষ হতেই আমি কথা মতো জোনাকির মা মাধবীলতা দেবীকে শহরের নামকরা নার্সিংহোমে ভর্তি করালাম এবং ডাক্তারকে বললাম চিকিৎসার কোনো ত্রুটি যেন না হয়। এরপর জোনাকিতে নিয়ে আমি আমার বাড়িতে ফিরলাম। বাড়িতে ঢোকার আগে আমি তাকে বলে দিলাম, এই বাড়িতে তুমি থাকবে, কিন্তু মনে রাখবে এটা শুধু ৭ দিনের জন্য। তুমি গেস্ট রুমে থাকবে, আমার বা আমার পরিবারের কারো ব্যক্তিগত বিষয়ে নাক গলাবে না।
জোনাকি কোনো উত্তর দিল না, শুধু মাথা নিচু করে সম্মতি জানালো। তাকে দেখে মনে হচ্ছিল সে যেন এক অদৃশ্য খাঁচায় বন্দি পাখি, যে শুধু মুক্তির দিন গুনছে। বাড়িতে ফিরে আমি মাকে, মানে শ্রুতিস্মিতে দেবীকে বললাম যে আমরা মন্দিরে বিয়ে করেছি। মা জোনাকিকে দেখে খুব খুশি হলেন, তাকে বরণ করে নিলেন। মায়ের আনন্দ দেখে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। মা জানেন না এই বিয়ের মেয়াদ মাত্র 7 দিন। মা জোনাকির হাত ধরে বললেন, আমার ঘরে লক্ষ্মী এসেছে। জোনাকি তখনও চুপ, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ার উপক্রম। আমি জোনাকিতে গ্যাসরুমে দেখিয়ে দিলাম এবং নিজের ঘরে চলে এলাম। সেই রাতে আমি ফাইলের স্তূপে ডুবে থাকার চেষ্টা করলাম, কিন্তু বারবার জোনাকির সেই শান্ত মুখটা আমার চোখের সামনে ভেসে উঠতে লাগল। বিয়ের পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে গিয়ে দেখি জোনাকি এক কোণে বসে আছে। তার পরনে সেই সাধারণ শাড়ি, খোলা চুল, আর চোখ বন্ধ করে সে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে। সকালের মিষ্টি রোদ তার মুখের ওপর এসে পড়েছে। তাকে দেখে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করলাম। কালকের সেই ক্লান্ত জোনাকি আর আজকের এই প্রার্থনারত জোনাকির মধ্যে যেন আকাশ পাতাল তফাত। আমি দরজার কাছে দাঁড়িয়ে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলাম। মনে হলো এই মেয়েটি কোনো সাধারণ মেয়ে নয়, তার ভেতরে এক গভীর শক্তি লুকিয়ে আছে। বাবার কথা মনে পড়ল। বাবা বলেছিলেন, ঋদ্ধান, জীবনটা কোনো অঙ্ক নয় যে সবসময় মিলিয়ে চলতে হবে। দুপুরবেলা আমি কাজের মেয়ের কাছে শুনলাম জোনাকি কিছুই খায়নি, সে শুধু মায়ের জন্য প্রার্থনা করছে আর হাসপাতালের খবরের অপেক্ষা করছে। আমি জোনাকির ঘরে গেলাম, দেখলাম সে জানালার পাশে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। আমি তাকে বললাম, দেখো, না খেয়ে থাকলে তুমি অসুস্থ হয়ে পড়বে, আর তুমি অসুস্থ হলে তোমার মায়ের দেখাশোনা কে করবে? আমার কথায় সে মুখ ফেরালো। তার চোখে এক অদ্ভুত দৃঢ়তা। সে বলল, মায়ের জ্ঞান না ফেরা পর্যন্ত আমার গলা দিয়ে খাবার নামবে না। আমি তার জেদ দেখে অবাক হলাম। শেষমেশ আমি জোর করে তাকে কিছুটা ফলের রস খাওয়ালাম। বিকেলে আমি হাসপাতালে গেলাম মাধবীলতা দেবীকে দেখতে। ডাক্তার জানালেন তার অবস্থা এখন স্থিতিশীল, তবে পুরোপুরি বিপদমুক্ত নন। আমি জোনাকিকে ফোন করে এই খবরটা দিলাম। ফোনে তার স্বস্তির নিঃশ্বাস শুনতে পেলাম। সে আমাকে খুব নিচু স্বরে বলল, ধন্যবাদ। এই ছোট্ট একটা শব্দ আমার মনের ভেতরে কোথাও গিয়ে ধাক্কা দিল। আমি তাকে বললাম, এটা চুক্তির অংশ, ধন্যবাদ দেওয়ার কিছু নেই। কিন্তু ফোন রাখার পর আমার মনে হলো, আমি কি সত্যিই শুরু চুক্তির খাতিরেই সব করছি, নাকি আমার ভেতরেও কোথাও একটু মায়া জন্ম নিচ্ছে? সন্ধ্যায় বাড়ি ফিরে দেখি মা আর জোনাকি বারান্দায় বসে গল্প করছেন। মা খুব হাসি খুশি, জোনাকিও আলতো করে হাসছে। আমাকে দেখে মা বললেন, ঋদ্ধান, তোর বউ খুব ভালো রে, ও খুব সুন্দর গান গাইতে পারে। আমি অবাক হয়ে তাকালাম। জোনাকি গান গাইতে পারে? জোনাকি লজ্জায় মাথা নিচু করে ফেলল। মা জোর করায় সে খুব নিচু স্বরে একটা ভজন গাইল। তার গলার সুর এত মিষ্টি আর করুণ ছিল যে আমি মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে রইলাম। গান শেষ হলে আমি কিছু না বলেই নিজের ঘরে চলে এলাম, কিন্তু সেই সুর আমার কানে বাজতে থাকল। রাতে আমি আমার স্টাডি রুমে কাজ করছিলাম। হঠাৎ দরজায় টোকা পড়ল। দরজা খুলে দেখি জোনাকি দাঁড়িয়ে আছে, হাতে একটা কফি মগ। সে বলল, কাজের দিদি চলে গেছে, তাই আমি আপনার জন্য কফি নিয়ে এলাম। আপনি অনেক রাত পর্যন্ত কাজ করেন। আমি কফির মগটা নিলাম। আমাদের আঙুল আলতো করে স্পর্শ করল। জোনাকি বিদ্যুৎ স্পৃষ্ঠের মতো হাত সরিয়ে নিল। আমি তাকে বললাম, তোমার এসব করার দরকার নেই, তুমি এখানে গেস্ট, বাড়ির বউ নও। সে শান্ত গলায় উত্তর দিল, চুক্তি অনুযায়ী আমি 7 দিনের জন্য আপনার স্ত্রী, আর স্ত্রীর দায়িত্ব পালন করাটা আমি কর্তব্য মনে করি। তার এই কথা শুনে আমি আর কিছু বলতে পারলাম না। সে চলে যাওয়ার পর আমি কফিতে চুমুক দিলাম। কফিটা ঠিক আমার পছন্দের মতোই হয়েছে, কড়া অথচ মিষ্টি কম। মেয়েটা আমাকে চেনে না, জানে না, তবুও কিভাবে আমার পছন্দ বুঝল। আমি ডায়েরি খুলে লিখতে বসলাম। এই মেয়েটি রহস্যময়। সে খুব কম কথা বলে, কিন্তু তার প্রতিটি কাজের মধ্যে এক ধরনের যত্ন আর ভালোবাসা মিশে থাকে। আমি নিজেকে বোঝালাম, ঋদ্ধান, দুর্বল হলে চলবে না, আর মাত্র 5 দিন, তারপর সব শেষ। তৃতীয় দিন সকালে ঘুম ভাঙল এক সুন্দর সুবাসে। দেখি আমার বিছানার পাশে টি টেবিলে একগুচ্ছ রজনীগন্ধা আর একটা ছোট চিরকুট। চিরকুটে লেখা, সুপ্রভাত, আপনার দিনটি ভালো কাটুক। আমি অবাক হলাম। আমার পছন্দের ফুল রজনীগন্ধা, এটা সে জানল কি করে? আমি নিচে নেমে দেখলাম জোনাকি রান্নাঘরে মায়ের সাথে কাজ করছে। সে পুরোপুরি সংসারের হাল ধরেছে।
যেন কতদিনের পুরনো সদস্য। তার চলাফেরা, কথা বলা সব কিছুতে এক অদ্ভুত সাবলীলতা। আমি ভাবলাম, এই মেয়েটি যদি সত্যি আমার জীবনের অংশ হতো তবে কেমন হতো। পরক্ষণেই সায়ন্তিকার কথা মনে পড়ল এবং আমি নিজের মনকে শাসন করলাম। সেই দিন দুপুরে হঠাৎ বৃষ্টি নামল। আমি অফিস থেকে তাড়াতাড়ি ফিরলাম। ঘরে ঢুকে দেখি জোনাকি বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। বৃষ্টির ছাঁটে এসে তার মুখে লাগছে, কিন্তু সে সরছে না। আমি তার পাশে গিয়ে দাঁড়ালাম। সে চমকে উঠল না, যেন জানতো আমি আসব। সে বলল, বৃষ্টি আমার খুব প্রিয়। মনে হয়ে আকাশ তার জমানো সব কষ্ট জল হয়ে ঝরিয়ে দিচ্ছে। আমি তার দিকে তাকিয়ে বললাম, তোমার জীবনেও কি অনেক কষ্ট জমানো আছে জোনাকি? সে আমার দিকে তাকালো। তার চোখে তখনও বৃষ্টির মতোই জলের আভাস। সে কিছু বলল না, শুধু হাসল। সেই হাসিতে ছিল এক বুক চাপা বেদনা। বৃষ্টি ভেজা সেই দুপুরে জোনাকির নীরবতা আমাকে অনেক প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল। আমি বুঝতে পারছিলাম জোনাকির অতীতে এমন কিছু আছে যা তাকে এতটা অন্তর্মুখী করে তুলেছে। সে নিজেকে আড়াল করে রাখে, কিন্তু তার চোখের ভাষা অনেক কিছু বলে দেয়। আমি নিজের কৌতূহল দমিয়ে রাখলাম। চুক্তি অনুযায়ী তার ব্যক্তিগত জীবনে উঁকি দেওয়ার অধিকার আমার নেই, কিন্তু মন মানতে চাইছিল না। আমি লক্ষ্য করলাম জোনাকি বাড়ির সবার খেয়াল রাখলেও নিজের দিকে তার কোনো খেয়াল নেই। সে সবার শেষে খায়, সবার প্রয়োজনে ছুটে যায়, কিন্তু নিজের জন্য কিছুই চায় না। চতুর্থ দিন সকালে আমার বাবা অরিন্দম রঘু একটু সুস্থ বোধ করলেন। তিনি জোনাকিকে ডেকে পাঠালেন। আমি ভয়ে ছিলাম বাবা যদি কিছু বুঝতে পারেন, কিন্তু জোনাকি বাবার কাছে গিয়ে তার পায়ে হাত দিয়ে প্রণাম করল এবং খুব সহজভাবে তার সাথে কথা বলতে শুরু করল। বাবা জোনাকির মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। পরে বাবা আমাকে ডেকে বললেন, রিদ্ধান, তুই হিরে চিনেছিস। এই মেয়ে শুধু সুন্দরী নয়, ওর মনটা অনেক বড়। ওকে কখনো কষ্ট দিস না। বাবার কথা শুনে আমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। বাবা জানেন না, আর মাত্র 3 দিন পর এই হিরে আমাদের ছেড়ে চলে যাবে। বিকেলে আমি আর জোনাকি মাকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম রুটিন চেকআপের জন্য। গাড়িতে যাবার সময় মা জোনাকে প্রশংসা করেই যাচ্ছিলেন। জোনাকি লজ্জা পাচ্ছিল। হঠাৎ রাস্তায় আমাদের গাড়ির সামনে একটা ছোট কুকুরছানা চলে এলো। আমি সজোরে ব্রেক কষলাম। জোনাকি তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে কুকুরছানাটিকে কোলে তুলে নিল। তার এই মমতা দেখে আমি মুগ্ধ হলাম। যে মেয়েটি নিজের মায়ের জীবন বাঁচাতে নিজেকে বিক্রি করে দিতে পারে, তার হৃদয়ে যে অফুরান ভালোবাসা আছে তা বুঝতে আর বাকি রইল না। সন্ধ্যায় বাড়ি ফিরে আমি দেখলাম জোনাকি তার ঘরে বসে পুরনো কিছু ছবি দেখছে আর কাঁদছে। আমি দরজার আড়ালে দাঁড়িয়ে রইলাম। বুঝতে পারলাম ওগুলো তার মায়ের সুস্থ সময়ের ছবি। আমি ভেতরে ঢুকলাম। জোনাকি তাড়াতাড়ি চোখ মুছে ফেলল। আমি তার পাশে বসে বললাম, তোমার মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন জোনাকে। ডাক্তার বলেছেন তিনি ভালো আছেন। জোনাকি আমার দিকে তাকিয়ে বলল, আমি জানি আপনি যা করেছেন তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমি বললাম, এটা তো লেনদেন জোনাকি, ঋণের প্রশ্ন আসছে কেন? সে বলল, কিছু লেনদেনেও মানুষ মানুষের পাশে দাঁড়ায় না। আপনি দাঁড়িয়েছেন। রাতে খাবার টেবিলে এক অদ্ভুত ঘটনা ঘটল। জোনাকি আমাকে খাবার বেড়ে দিচ্ছিল। হঠাৎ তার হাত থেকে ভাতের বাটি পড়ে ভেঙে গেল। সে খুব ভয় পেয়ে গেল, যেন আমি তাকে খুব বকাবকি করব। তার চোখে সেই ভয়ের ছাপ দেখে আমি বুঝতে পারলাম সে অতীতে কোনো এক সময় হয়তো খুব খারাপ ব্যবহারের শিকার হয়েছে। আমি শান্ত গলায় বললাম, কিছু হয়নি জোনাকি, হাত কেটে যায়নি তো? ওটা আমি পরিষ্কার করে নিচ্ছি। আমার এই সামান্য সহানুভূতিতে সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল, যেন সে বিশ্বাসই করতে পারছে না যে ভুল করার পরও কেউ তাকে বকাবকি করছে না। সেই রাতে আমি ঘুমোতে পারছিলাম না। বারবার মনে হচ্ছিল এই মেয়েটি আমার জীবনে এক অদ্ভুত পরিবর্তন নিয়ে এসেছে। আমার অগোছালো ঘর এখন গোছানো, আমার অনিয়মিত খাওয়া দাওয়া এখন নিয়মে চলছে। এমনকি আমার মানিব্যাগ, রুমাল, ঘড়ি সব কিছু ঠিক সময় হাতের কাছে পাওয়া যাচ্ছে। এই ছোট ছোট যত্নগুলো যে আমাকে কতটা আচ্ছন্ন করে ফেলেছে তা আমি নিজেও বুঝতে পারিনি। আমি নিজেকে প্রশ্ন করলাম, সায়ন্তিকা কি কখনো আমার জন্য এসব করেছে? উত্তর ছিল না। সে সব সময় নিজের চাহিদা আর শখ নিয়েই ব্যস্ত ছিল। পরদিন, অর্থাৎ
পঞ্চম দিন সকালে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটল। আমি অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছি, এমন সময় দরজায় কলিং বেল বাজল। দরজা খুলে দেখি সায়ন্তিকা দাঁড়িয়ে আছে, হাতে ট্রলি ব্যাগ, চোখে মুখে বিরক্তি। আমাকে দেখেই সে বলল, সারপ্রাইজ, আমি চলে এসেছি। তোমার বাবার শরীর খারাপ শুনে আর থাকতে পারলাম না। আমার রক্ত হিম হয়ে গেল। সায়ন্তিকা ভেতরে ঢুকে ড্রয়িং রুমে বসল। ঠিক সেই মুহূর্তে জোনাকি ট্রে হাতে চা নিয়ে এলো। সায়ন্তিকা জোনাকিকে দেখে ভুরু কুঁচকে আমাকে জিজ্ঞেস করল, এই মেয়েটিকে ঋদ্ধান, নতুন কাজের মেয়ে রেখেছ বুঝি? সায়ন্তিকার এই অপমানজনক প্রশ্নে জোনাকির মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে ট্রে টেবিলে রেখে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমার ভেতরটা রাগে জ্বলে উঠল। আমি সায়ন্তিকার দিকে তাকিয়ে শক্ত গলায় বললাম, সায়ন্তিকা, ও কাজের মেয়ে নয়, ও আমার স্ত্রী জোনাকি। আমার কথা শুনে সায়ন্তিকা আকাশ থেকে পড়ল। সে চিৎকার করে উঠল, কি বলছো তুমি? তুমি বিয়ে করেছ আমাকে না জানিয়ে? আর এই মেয়েকে? আমি শান্তভাবে বললাম, পরিস্থিতি এমন ছিল যে আমাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। সায়ন্তিকা রাগে গদগদ হয়ে জোনাকিকে অপমান করতে শুরু করল। সায়ন্তিকার চিৎকার চেঁচামেচিতে বাড়ির পরিবেশ ভারী হয়ে উঠল। সে জোনাকিকে উদ্দেশ্য করে বলতে লাগল, তুমি টাকার লোভে এই বাড়িতে ঢুকেছ তাই না? ঋদ্ধানকে ভাসিয়েছ? জোনাকি কোনো উত্তর দিল না, শুধু নীরবে চোখের জল ফেলতে লাগল। আমি আর সহ্য করতে পারলাম না। আমি সায়ন্তিকাকে থামিয়ে দিয়ে বললাম, ব্যাস, অনেক হয়েছে সায়ন্তিকা। জোনাকি আমার স্ত্রী এবং এই বাড়ির সম্মান। তুমি তার সাথে এভাবে কথা বলতে পারো না। সায়ন্তিকা অবাক হয়ে আমার দিকে তাকালো। সে বিশ্বাসই করতে পারছিল না যে আমি তার বিপরীতে গিয়ে অন্য কোনো মেয়ের পক্ষ নিচ্ছি। সায়ন্তিকা রাগে গদগদ হয়ে বলল, ঋদ্ধান, তুমি ভুলে যেও না আমাদের সম্পর্কটা। আর এই মেয়ে যার কোনো স্ট্যাটাস নেই, তাকে তুমি আমার উপরে জায়গা দিচ্ছ? আমি বললাম, সম্পর্ক শুধু স্ট্যাটাস দিয়ে হয় না সায়ন্তিকা, বিপদে পাশে থাকার নাম সম্পর্ক। যখন আমার সবচাইতে বেশি প্রয়োজন ছিল, তখন তুমি ছিলে না, জোনাকি ছিল। সায়ন্তিকা অপমানিত বোধ করে বলল, বেশ, আমি চললাম, তবে মনে রেখো এই ভুলের মাসুল তোমাকে দিতে হবে। সায়ন্তিকা চলে গেল, কিন্তু যাওয়ার আগে আমাদের সাজানো সংসারে এক ঝড় তুলে দিয়ে গেল। সায়ন্তিকা চলে যাওয়ার পর জোনাকি তার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। আমি বুঝতে পারলাম সে খুব আঘাত পেয়েছে। আমি দরজায় নক করলাম, কিন্তু সে খুলল না। মা এসে আমাকে বললেন, ঋদ্ধান, তুই ঠিক করেছিস। সায়ন্তিকা মেয়েটা খুব অহংকারী, জোনাকি অনেক ভালো। মায়ের কথা শুনে আমার মনে একটু জোর পেলাম। বিকেলের দিকে জোনাকির ঘর থেকে কান্নার আওয়াজ আসছিল না, কিন্তু এক গভীর নীরবতা গ্রাস করেছিল পুরো বাড়িটাকে। সন্ধ্যায় আমি আবার নক করলাম এবং বললাম, জোনাকি, দরজা খোলো, আমি কথা বলতে চাই। অনেকক্ষণ পর দরজা খুলল। জোনাকির চোখ ফোলা, মুখ শুকিয়ে আছে। আমি ঘরে ঢুকে বললাম, সায়ন্তিকার কথার জন্য আমি লজ্জিত, তুমি ওসব মনে রেখো না। জোনাকি ম্লান হেসে বলল, উনি তো ভুল কিছু বলেননি, আমি তো টাকার বিনিময়েই এসেছি, আমার কোনো সম্মান বা অধিকার দাবি করার জায়গা নেই। তার কথাগুলো তীরের মতো আমার বুকে বিঁধল। আমি বললাম, টাকা একটা মাধ্যম ছিল মাত্র, কিন্তু গত কয়েকদিনে তুমি যা করেছ তা টাকা দিয়ে কেনা যায় না। তুমি এই বাড়ির, আমার বাবার, আমার মায়ের সেবা করেছ, নিজের মেয়ের মতো। পরদিন সকালে, অর্থাৎ ষষ্ঠ দিনে, জোনাকি রান্নাঘরে ফল কাটছিল। হঠাৎ তার আঙুল কেটে গিয়ে রক্ত পড়তে শুরু করল। আমি পাশেই জল খাচ্ছিলাম। রক্ত দেখে আমি ছুটে গেলাম। জোনাকির হাত ধরে কলের নিচে ধরলাম, তারপর তাড়াতাড়ি ফার্স্ট এড বক্স নিয়ে এলাম। আমি যখন তার আঙুলে ব্যান্ডেজ বেঁধে দিচ্ছিলাম, তখন খেয়াল করলাম সে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমাদের চোখাচোখি হলো। সেই মুহূর্তে কোনো কথা হলো না, কিন্তু নীরবতায় অনেক কিছু বলা হয়ে গেল। তার হাতের স্পর্শে আমার ভেতরে এক অদ্ভুত শিহরণ জাগল। ব্যান্ডেজ বাঁধার পর আমি বললাম, সাবধানে কাজ করবে তো? এত অন্যমনস্ক কেন থাকো? সে নিচু গলায় বলল, কাল তো চলেই যাব, তাই ভাবছিলাম কাজগুলো সব গুছিয়ে দিয়ে যাই। তার কাল চলে যাব কথাটা শুনে আমার হাত থমকে গেল। সত্যিই তো, কাল সপ্তম দিন, আমাদের চুক্তির শেষ দিন।
কালকের পর জোনাকি আর এই বাড়িতে থাকবে না। এই ভাবনাটা আসতেই আমার বুকের ভেতরটা ফাঁকা হয়ে গেল। আমি নিজেকে প্রশ্ন করলাম, আমি কি সত্যিই তাকে যেতে দিতে চাই, নাকি আমি তাকে ভালোবেসে ফেলেছি? সেদিন বিকেলে আমি আর অফিসে গেলাম না। মাকে নিয়ে জোনাকি আর আমি ছাদে বসে গল্প করলাম। মা পুরনো দিনের কথা বলছিলেন, আমি আর জোনাকি শুনছিলাম। জোনাকি মাঝে মধ্যে হেসে উঠছিল। তার হাসিটা এত সুন্দর যে মনে হয় চারপাশে সব দুঃখ মুছে যায়। আমি আর চোখে বারবার তাকে দেখছিলাম। মনে হচ্ছিল এই সময়টা যদি এখানেই থামিয়ে দেওয়া যেত, কিন্তু সময় কারোর জন্য অপেক্ষা করে না। সন্ধে নামল, আর সেই সাথে আমার মনের ভেতরেও এক অন্ধকারের ছায়া নেমে এলো। কাল জোনাকি চলে যাবে, এই সত্যটা আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। রাতে আমি জোনাকির ঘরে গেলাম। সে তখনও ঘুমায়নি, স্যুটকেস গোছাচ্ছে। তার গোছানো দেখে আমার খুব রাগ হলো। আমি বললাম, এত তাড়া কিসের? কাল সকালেও তো গোছানো যেত। সে আমার দিকে না তাকিয়েই বলল, দেরি হলে আপনাদের অসুবিধে হবে। আমি চাই না আমার জন্য আর কোনো ঝামেলা হোক। আমি তার হাত ধরে তাকে থামালাম। বললাম, জোনাকি, তুমি কি সত্যিই যেতে চাও? সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, চুক্তির শেষ ঋদ্ধানবাবু, আমাকে তো যেতেই হবে, এটাই বাস্তব। আমি তার হাত ছেড়ে দিলাম। বাস্তবতা আসলেই খুব কঠিন। ৭ম দিন সকাল। আজ আমাদের চুক্তির শেষ দিন। সকাল থেকেই বাড়ির বাতাস ভারী হয়ে আছে। মা জানেন না আজ জোনাকি চলে যাবে। তিনি ভাবছেন জোনাকি হয়তো কয়েকদিনের জন্য বাপের বাড়ি যাচ্ছে। মা জোনাকির জন্য পিঠে বানিয়েছেন। খাবার টেবিলে মা বললেন, বৌমা, তাড়াতাড়ি ফিরে এসো, কিন্তু তোমাকে ছাড়া বাড়িটা ফাঁকা লাগবে। মায়ের কথা শুনে জোনাকির চোখে জল এসে গেল। সে কোনো মতে কান্না চেপে বলল, আসবো মা, চেষ্টা করব। আমি চুপচাপ খাচ্ছিলাম, গলার কাছে দলা পাকিয়ে আসছিল কান্না। আমি জানি সে আর ফিরবে না। খাওয়ার পর আমি জোনাকিকে বললাম, চলো, আমি তোমাকে নামিয়ে দিয়ে আসি। সে বলল, না, আমি একাই যেতে পারবো, আপনি কষ্ট করবেন না। আমি জোর দিয়ে বললাম, না, আমিই দিয়ে আসব, এটা আমার দায়িত্ব। সে আর না করল না। গাড়িতে ওঠার সময় সে বাড়ির দিকে একবার ফিরে তাকালো। তার চোখে ছিল এক বুক হাহাকার। আমি বুঝতে পারছিলাম সেও এই বাড়ি, এই মানুষগুলোকে ভালোবেসে ফেলেছে, কিন্তু তার আত্মসম্মান তাকে কিছু বলতে দিচ্ছে না। আমরা গাড়িতে উঠলাম। গাড়ি চলতে শুরু করলো, আর সেই সাথে আমার হৃদস্পন্দন বাড়তে লাগলো। রাস্তায় আমরা কেউ কোনো কথা বললাম না। নীরবতাটা ছিল অসহ্য। আমি বারবার আয়নায় তার মুখ দেখছিলাম। সে জানালার বাইরে তাকিয়ে চোখের জল মুছছিল। আমি ভাবছিলাম, এখনই গাড়ি থামিয়ে বলি, জোনাকি যেও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু আমার দ্বিধা আমাকে আটকালো। আমি তাকে নার্সিংহোমের সামনে নামিয়ে দিলাম। সে নামল, তারপর জানালার কাছে এসে বলল, ভালো থাকবেন, আর আমার জন্য যা করেছেন তার জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। এই বলে সে চলে গেল। আমি তাকিয়ে রইলাম তার চলে যাওয়ার পথের দিকে। বাড়ি ফিরে আমার কিচ্ছু ভালো লাগছিল না। মনে হচ্ছিল বাড়ির প্রাণ চলে গেছে। মা বারবার জিজ্ঞেস করছিলেন, জোনাকি কখন ফিরবে? আমি কোনো উত্তর দিতে পারছিলাম না। বাবার ঘরে গিয়ে বাবার পাশে বসলাম। বাবা বললেন, ঋদ্ধান, বৌমা কোথায়? তাকে ডাক একটু। আমি মিথ্যে বললাম, বাবা, ও একটু মায়ের কাছে গেছে। বাবা বললেন, মেয়েটা খুব ভালো, ওকে কখনো হাতছাড়া করিস না। বাবার কথা শুনে আমার কান্না পেল। আমি কি করলাম? আমি কি নিজের হাতে নিজের সুখ বিসর্জন দিলাম? বিকেলে খবর এলো জোনাকির মা মাধবীলতা দেবীকে ডিসচার্জ করা হয়েছে। আমি ভাবলাম একবার গিয়ে দেখা করে আসি, কিন্তু পা সরল না। আমি স্টাডি রুমে বসে সেই চুক্তিপত্রটা বের করলাম। 7 দিনের চুক্তি। আজ এর মেয়াদ শেষ। আমি কাগজের দিকে তাকিয়ে রইলাম। এই একটা কাগজের জন্য 2টি মানুষের জীবন আলাদা হয়ে গেল। রাগে আমি কাগজটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললাম। কিন্তু তাতে কি লাভ? জোনাকি তো চলে গেছে। সে এখন তার নিজের জগতে, আর আমি আমার একাকিত্বের জগতে। সন্ধ্যায় সায়ন্তিকা আবার ফোন করল। সে বলল, ঋদ্ধান, আপদ বিদায় হয়েছে তো, এবার আমরা নতুন করে শুরু করতে পারি। তার কথা শুনে আমার প্রচণ্ড ঘৃণা হলো। আমি বললাম, সায়ন্তিকা, তুমি আর কোনো দিন আমাকে ফোন করবে না, তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ। ফোন কেটে দিয়ে আমি বারান্দায় দাঁড়ালাম। আকাশে চাঁদ উঠেছে,
কিন্তু আমার জীবনে অমাবস্যা। জোনাকির সেই কফির মগ, সেই রজনীগন্ধা ফুল, সব স্মৃতি আমাকে তাড়া করে ফিরতে লাগল। আমি বুঝতে পারলাম আমি জোনাকিকে ছাড়া বাঁচব না। রাতে আমি ছটফট করতে লাগলাম, ঘুম আসছিল না, মনে হচ্ছিল আমি কোনো বড় ভুল করে ফেলেছি। জোনাকির সেই শান্ত মুখ, তার যত্ন, তার ভালোবাসার সব কিছু আমাকে পাগল করে দিচ্ছিল। রাত 2টার সময় আমি সিদ্ধান্ত নিলাম আমি জোনাকিকে ফিরিয়ে আনব। যা হওয়ার হবে, আমি তাকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু সে কোথায় আছে আমি জানি না। তাদের পুরনো ঠিকানায় তারা আর থাকে না। নার্সিংহোম থেকেও তারা চলে গেছে। আমি হতাশ হয়ে পড়লাম। তাকে খোঁজার মতো কোনো সূত্র আমার কাছে নেই। পরদিন সকালে উঠে আমি পাগলের মতো জোনাকিকে খুঁজতে বেরোলাম। আমি শহরের সব মন্দিরে, সব পরিচিত জায়গায় খুঁজলাম, কিন্তু কোথাও তাকে পেলাম না। আমার মনে কুসংখ্যা দানা বাঁধতে শুরু করল। জোনাকিকে কোনো ভুল সিদ্ধান্ত নিল? সে কি নিজেকে কোনো বিপদে ফেলল? আমি নিজেকে ক্ষমা করতে পারছিলাম না। আমার জন্যই মেয়েটা এত কষ্ট পেল। আমি যদি তাকে আটকাতাম, তবে আজ এই দিন দেখতে হতো না। আমি ঈশ্বরকে ডাকতে লাগলাম, হে ঈশ্বর, জোনাকিকে রক্ষা করো। আমাকে একবার সুযোগ দাও আমার ভুল শোধরানোর। জোনাকিকে খুঁজে না পেয়ে আমি যখন ক্লান্ত ও বিধ্বস্ত হয়ে বাড়ি ফিরলাম, তখন দুপুর গড়িয়ে গেছে। বাড়িতে ঢোকেই দেখি মা সোফায় বসে কাঁদছেন। আমাকে দেখে মা বললেন, রিদ্ধান, তুই আমাকে মিথ্যে বলেছিস কেন? জোনাকি আর ফিরবে না, তাই না? ও তার সব জিনিসপত্র নিয়ে গেছে। আমি মায়ের পায়ের কাছে বসে পড়লাম এবং সব সত্য খুলে বললাম। আমাদের চুক্তির কথা, বাবার শর্তের কথা, সব। মা সব শুনে স্তব্ধ হয়ে গেলেন। তিনি বললেন, ছি রিদ্ধান, তুই একটা মেয়েকে পণ্য ভাবলি? তোর বাবার সম্পত্তির জন্য তুই একটা মেয়ের জীবন নিয়ে খেলা করলি? আমি তোকে এমন শিক্ষা দিইনি। মায়ের ভর্ৎসনা আমার অপরাধবোধকে আরও বাড়িয়ে দিল। বাবাও সব শুনে খুব কষ্ট পেলেন। তিনি অসুস্থ শরীরে বিছানায় উঠে বসলেন এবং বললেন, আমি সম্পত্তি চেয়েছিলাম অনাথদের দিতে, কিন্তু তুই তো আমার নিজের সংসারটাকেই অনাথ করে দিলি। আমি ওই মেয়েকে পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছিলাম, চুক্তির স্ত্রী হিসেবে নয়। তুই এক্ষুনি যা, যেমন করে পারিস ওকে খুঁজে বের কর এবং সম্মানের সাথে ফিরিয়ে আন। বাবার আদেশ এবং নিজের বিবেকের দংশনে আমি আবার বেরিয়ে পড়লাম। কিন্তু কোথায় খুঁজব? এই বিশাল শহরে জোনাকি কোথায় হারিয়ে গেল? আমি আবার সেই নার্সিংহোমে গেলাম। রিসেপশনে অনেক অনুরোধ করার পর তারা আমাকে জোনাকির মায়ের নতুন ঠিকানা দিল না, কিন্তু এটা বলল যে তারা একটা চ্যারিটেবল আশ্রমে ওঠার কথা বলছিল। শহরের সব চ্যারিটেবল আশ্রমের তালিকা বের করলাম। একে একে সব জায়গায় খোঁজ নিতে শুরু করলাম। সন্ধে হয়ে এলো, কিন্তু জোনাকির কোনো খোঁজ নেই। আমার আশা প্রায় শেষ হয়ে আসছিল। তখন হঠাৎ মনে পড়ল, জোনাকি বলেছিল সে মন্দিরে শান্তি পায়। শহরের শেষ প্রান্তে একটা পুরনো শিব মন্দির আছে, যেখানে খুব কম মানুষ যায়। আমার মনে হলো ও হয়তো সেখানেই আছে। গাড়ি ছুটিয়ে আমি সেই মন্দিরে পৌঁছলাম। তখন আরতি হচ্ছে। মন্দিরের চাতালে অনেক মানুষের ভিড়। আমি ভিড় ঠেলে এগোতে লাগলাম। হঠাৎ এক কোণে চাতালের পিলারে হেলান দিয়ে কাউকে বসে থাকতে দেখলাম। পরনে সেই পুরনো সুতির শাড়ি। আমি কাছে গিয়ে ডাকলাম, জোনাকি। সে ধীরে ধীরে মুখ তুলল। হ্যাঁ, সে জোনাকি, কিন্তু তার অবস্থা দেখে আমি শিউরে উঠলাম। সে ভীষণ ফ্যাকাশে, চোখ কোটরাগত, সে জ্বরে পুড়ছে। আমাকে দেখে সে অস্ফুট স্বরে বলল, আপনি এখানে? বলেই সে জ্ঞান হারিয়ে ঢলে পড়ল। আমি দৌড়ে গিয়ে তাকে ধরলাম। তার শরীর আগুনের মতো গরম। আমি চিৎকার করে সাহায্য চাইলাম। মন্দিরের পুরোহিত আর কয়েকজন মিলে তাকে আমার গাড়িতে তুলে দিল। আমি তাকে নিয়ে সোজা হাসপাতালের ইমার্জেন্সিতে ছুটলাম। ডাক্তাররা তাকে পরীক্ষা করে জানালেন, প্রচণ্ড মানসিক চাপ, অনাহার আর ডিহাইড্রেশনের কারণে ও কোল্যাপস করেছে। আর কিছুক্ষণ দেরি হলে বড় কোনো বিপদ হতে পারত। আমি কাছের দরজার বাইরে দাঁড়িয়ে রইলাম। আমার চোখের সামনে ভাসছিল জোনাকির সেই নিস্তেজ মুখ। আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, জোনাকি সুস্থ হলে আমি আর কোনোদিন তাকে আমার থেকে দূরে যেতে দেব না। ঘণ্টা দুয়েক পর জোনাকির জ্ঞান ফিরল। আমি কেবিনে ঢুকলাম। সে হাতে স্যালাইন নিয়ে শুয়ে আছে। আমাকে দেখে সে মুখ ফেরানোর চেষ্টা করল। আমি তার হাত ধরে বললাম, জোনাকি, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। সে দুর্বল গলায় বলল, কেন এসেছেন?
চুক্তি তো শেষ। আমি বললাম, চুক্তি শেষ হতে পারে, কিন্তু সম্পর্ক শেষ হয়নি। আমি তোমাকে ভালোবাসি জোনাকি, প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমার কথা শুনে তার চোখ দিয়ে জল পড়তে লাগলো। সে বলল, কিন্তু আমার একটা অতীত আছে, আপনি কি সেটা মেনে নিতে পারবেন? আমি অবাক হয়ে বললাম, কি অতীত? সে বলল, আমার আগে একবার বিয়ে হয়েছিল। সেই স্বামী আমাকে দিনের পর দিন মানসিক অত্যাচার করত। সে আমাকে কখনো স্ত্রীর মর্যাদা দেয়নি, শুধু তার রাগের পাত্র বানিয়েছিল। শেষমেশ আমি ডিভোর্স নিতে বাধ্য হই। সমাজ আমাকে অপয়া বলে, স্বামী পরিত্যক্তা বলে। আপনি কি এই অপবাদ মাথায় নিয়ে আমাকে গ্রহণ করবেন? তার কথা শুনে আমার শ্রদ্ধা আরও বেড়ে গেল। যে মেয়ে এত কষ্টের পরেও ভেঙে পড়েনি, মায়ের জন্য লড়াই করছে, সে তো যোদ্ধা। আমি তার কপালে হাত রেখে বললাম, তোমার অতীত তোমার দুর্বলতা নয়, তোমার শক্তি। আমি তোমাকেই চাই জোনাকি। সেদিন রাতে আমি হাসপাতালেই থেকে গেলাম। জোনাকির মাকেও খবর দেওয়া হলো। তিনি পাশের এক বৃদ্ধাশ্রমে ছিলেন। আমি তাকেও নিয়ে আসার ব্যবস্থা করলাম। জোনাকি সারা রাত আমার হাত ধরে ঘুমিয়ে রইল। তার সেই নিশ্চিন্ত ঘুম দেখে আমি বুঝলাম সে এখন নিরাপদ বোধ করছে। আমি আমার আইনজীবীকে ফোন করে বললাম, ডিভোর্স পেপার তৈরি করা দরকার নেই, বরং ম্যারেজ রেজিস্ট্রেশনের পার্মানেন্ট পেপার রেডি করুন, আমরা এই বিয়েটা কন্টিনিউ করব। আইনজীবী অবাক হলেও আমার গলার দৃঢ়তা দেখে রাজি হয়ে গেলেন। পরদিন সকালে জোনাকি শরীর অনেকটা ভালো হলো। ডাক্তার বললেন তাকে আজই বাড়িতে নিয়ে যাওয়া যাবে, তবে তাকে প্রচুর বিশ্রাম ও যত্ন নিতে হবে। আমি জোনাকিকে বললাম, চলো বাড়ি যাই। সেই দ্বিধা করে বলল, কিন্তু আপনার বাবা মা, তারা কি আমাকে মেনে নেবেন সব জানার পর? আমি হেসে বললাম, তারাই তো তোমাকে আনার জন্য আমাকে পাঠিয়েছেন, মা তোমার জন্য পাগল হয়ে আছেন। জোনাকির মুখে এক চিলতে হাসি ফুটল। সেই হাসি যেন ভোরের আলোর মতো স্নিগ্ধ। আমরা হাসপাতাল থেকে বের হয়ে বাড়ির পথে রওনা হলাম। বাড়িতে পৌঁছাতেই মা ছুটে এলেন। তিনি জোনাকিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। বাবা হুইল চেয়ারে বসে বারান্দায় অপেক্ষা করছিলেন। তিনি বললেন, এসো মা, নিজের বাড়িতে এসো, আর কখনো আমাদের ছেড়ে যেও না। জোনাকি বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করল। বাবা তাকে আশীর্বাদ করলেন। সেই মুহূর্তে মনে হলো আমাদের পরিবারটা আবার সম্পূর্ণ হলো। সায়ন্তিকার কথা আমার একবারও মনে পড়ল না। জোনাকিকে তার ঘরে নিয়ে গেলাম। ঘরটা আমি আগের মতোই সাজিয়ে রেখেছিলাম, শুধু রজনীগন্ধার ফুলগুলো পাল্টে তাজা ফুল রেখেছি। কয়েকদিন পর জোনাকি আমাকে একটা পুরনো ডায়েরি দিল। বলল, এটা পড়লে আমাকে আরও ভালো করে চিনবেন। আমি ডায়েরিটা পড়তে শুরু করলাম। সেখানে তার ছোটবেলার কথা, তার বাবার মৃত্যুর কথা, অভাবের সংসারের কথা লেখা ছিল। আর ছিল তার প্রথম বিয়ের মর্মান্তিক অভিজ্ঞতার কথা। কিভাবে তার স্বামী তাকে তুচ্ছ তাচ্ছিল্য করত, কিভাবে তাকে প্রতিনিয়ত বুঝিয়ে দেওয়া হতো যে সে মূল্যহীন। পড়তে পড়তে আমার চোখ ভিজে উঠল। আমি বুঝলাম জোনাকি কেন এত কম কথা বলে, কেন সে নিজেকে গুটিয়ে রাখে। তার আত্মবিশ্বাস ভেঙে চুরমার করে দেওয়া হয়েছিল। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, আমি ভেবেছিলাম জীবনটা বুঝি এভাবেই শেষ হয়ে যাবে, কিন্তু ঋদ্ধানবাবুর সাথে দেখা হওয়ার পর মনে হলো পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে। উনি হয়তো আমাকে ভালোবাসেন না, কিন্তু উনি আমাকে সম্মান দিয়েছেন। এই 7 দিনই আমার জীবনের শ্রেষ্ঠ সময়। আমি ডায়েরিটা বন্ধ করে জোনাকির কাছে গেলাম। সে জানালার ধারে দাঁড়িয়েছিল। আমি তাকে পেছন থেকে জড়িয়ে ধরলাম না, কিন্তু তার পাশে দাঁড়িয়ে বললাম, জোনাকি, তুমি লিখেছ আমি তোমাকে ভালোবাসি না। এটা ভুল। আমি তোমাকে ভালোবাসি, আর সেটা তোমাকে সারা জীবন প্রমাণ করে দেখাবো। দিন কাটতে লাগলো। আমাদের সম্পর্কটা ধীরে ধীরে আরও গভীর হলো। জোনাকি এখন আর নিজেকে গুটিয়ে রাখে না। সে সংসারের সব সিদ্ধান্ত নেয়, মায়ের সাথে গল্প করে, বাবার দেখাশোনা করে, আর আমার সাথেও মন খুলে কথা বলে। আমরা দুজনে মিলে তার মায়ের চিকিৎসার সব ব্যবস্থা করলাম। মাধবীলতা দেবী এখন আমাদের বাড়িতেই থাকেন মাঝে মাঝে। আমাদের সংসারটা সুখ আর শান্তিতে ভরে উঠল। আমি বুঝতে পারলাম রূপ বা স্টেটাস নয়, মনের মিল আর পারস্পরিক শ্রদ্ধাবোধই একটি সম্পর্কের মূল ভিত্তি। একদিন বিকেলে আমরা ছাদে বসে চা খাচ্ছিলাম। জোনাকি বলল, শুনছেন, আমি একটা কথা ভাবছি। আমি বললাম, বলো।
সে বলল, আমি আবার পড়াশোনা শুরু করতে চাই। সংসারের চাপে আর আগের স্বামীর অত্যাচারে আমার পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছিল। আপনি কি আমাকে সাহায্য করবেন? আমি আনন্দে তার হাত ধরে বললাম, অবশ্যই, তুমি যা হতে চাও আমি তোমার পাশে আছি। জোনাকির চোখে এক নতুন স্বপ্ন ও আত্মবিশ্বাসের ঝিলিক দেখলাম। সে এখন আর সেই অসহায় মেয়েটি নয়, সে এখন এক আত্মবিশ্বাসী নারী। মাস কয়েক পর জোনাকি কলেজে ভর্তি হল। সে খুব মন দিয়ে পড়াশোনা করতে লাগল। আমি তাকে সব কাজে সাহায্য করতাম। কখনো কখনো সে রাত জেগে পড়ত, আমি তার জন্য কফি বানিয়ে দিতাম। আমাদের ভালোবাসাটা ছিল বন্ধুত্বের মতো। সেখানে কোনো জোর জবরদস্তি ছিল না, ছিল শুধু একে অপরের স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষা। বাবা মাও বৌমার এই উন্নতি দেখে খুব গর্বিত ছিলেন। পাড়া প্রতিবেশীরা যারা আগে কানাঘুষো করত, তারাও এখন জোনাকির প্রশংসা করে। জোনাকি প্রমাণ করে দিল, সুযোগ পেলে একজন নারী সব বাধা জয় করতে পারে। আমাদের প্রথম বিবাহবার্ষিকী এলো। আমরা কোনো বড় পার্টি দিলাম না, শুধু পরিবারের সবাই মিলে এতিমখানায় গিয়ে শিশুদের সাথে সময় কাটালাম এবং খাওয়া দাওয়া করালাম। ফেরার পথে জোনাকি আমাকে বলল, রিদ্ধান, ধন্যবাদ। আমি বললাম, আবার ধন্যবাদ? সে হেসে বলল, হ্যাঁ, আমাকে নতুন জীবন দেওয়ার জন্য, আমাকে ভালোবাসার জন্য। আমি বললাম, ধন্যবাদ তো আমার দেওয়া উচিত। তুমি এসেছো বলেই আমার জীবনটা এত সুন্দর হয়েছে। তুমি আমার 7 দিনের চুক্তি ছিলে, কিন্তু এখন তুমি আমার 7 জন্মের সঙ্গী। বছর ঘুরে গেল, আমাদের জীবনটা এখন এক শান্ত নদীর মতো বয়ে চলেছে। জোনাকির পড়াশোনা শেষের পথে। সে ঠিক করেছে পড়াশোনা শেষ করে সে একটি এনজিও খুলবে, যেখানে সে তার মতো অসহায় নারীদের পাশে দাঁড়াবে, তাদের স্বাবলম্বী হতে সাহায্য করবে। আমি তার এই উদ্যোগে পূর্ণ সমর্থন দিলাম। আমার বাবা এখন অনেকটা সুস্থ। নাতি নাতনি দেখার জন্য বায়না ধরেন। মা সারাদিন পুজোর ঘরে আর রান্নাঘরে ব্যস্ত থাকেন। আমাদের সংসারে এখন আর কোনো অভাব নেই, নেই কোনো অশান্তি। একদিন জোনাকি আমাকে সুখবর দিল, আমরা বাবা মা হতে চলেছি। এই খবর শুনে বাবার আনন্দ আর ধরে না। তিনি সারা পাড়ায় মিষ্টি বিতরণ করলেন। মায়ের চোখে খুশির জল। আমি জোনাকিকে কোলে তুলে নিলাম, বললাম, তুমি আমাকে পৃথিবীর সব সুখ দিয়েছ। গর্ভাবস্থায় আমি জোনাকের ছায়া সঙ্গী হয়ে রইলাম। তার প্রতিটি ছোটখাটো আবদার পূরণ করা, তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, তার জন্য বই পড়ে শোনানো, সব আমি করতাম। এই সময়টা আমাদের ভালোবাসাকে আরও গভীর করে তুলল। অবশেষে সেই দিনটি এলো। আমাদের কোল আলো করে এক ফুটফুটে কন্যা সন্তান এলো। তার নাম রাখলাম আলো, কারণ সে সত্যিই আমাদের জীবনের আলো। মেয়েকে কোলে নিয়ে জোনাকির মুখের দিকে তাকিয়ে আমি সেই প্রথম দিনের জোনাকিকে খুঁজলাম। কিন্তু না, সেই ভীরু অসহায় জোনাকি আর নেই। এখন সে এক গর্বিত মা, এক সার্থক স্ত্রী এবং এক শক্তিশালী নারী। হাসপাতালের বেডে শুয়ে জোনাকি আমাকে বলল, রিদ্ধান, একটা সময় আমি মরতে চেয়েছিলাম, আর আজ মনে হচ্ছে আমি 1000 বছর বাঁচতে চাই। মেয়ের অন্নপ্রাশনের দিন আমি সেই পুরনো চুক্তিপত্রটা আবার বের করলাম। ছেঁড়া টুকরোগুলো আমি যত্ন করে রেখে দিয়েছিলাম। আমি সবার সামনে সেই টুকরোগুলো আগুনে পুড়িয়ে ফেললাম। বললাম, আজ থেকে আমাদের জীবনে কোনো চুক্তির অস্তিত্ব নেই, আছে শুধু ভালোবাসা, বিশ্বাস আর সম্মান। সবাই হাততালি দিল। জোনাকি আমার দিকে তাকিয়ে হাসল। সেই হাসিতে ছিল এক পরম তৃপ্তি। আমি বুঝলাম জীবনটা আসলেই অদ্ভুত। কখন কার হাত ধরে জীবনটা পাল্টে যাবে তা কেউ বলতে পারে না। জোনাকির মা মাধবীলতা দেবীও এখন পুরোপুরি সুস্থ। তিনি তার নাতনিকে নিয়ে সারা দিন মেতে থাকেন। আমাদের পরিবারটা এখন পরিপূর্ণ। মাঝে মাঝে সায়ন্তিকার কথা মনে পড়ে। শুনেছি সে এখনো একা, কেরিয়ার নিয়েই আছে। তার জন্য আমার কোনো রাগ নেই, বরং করুণা হয়। সে বুঝতে পারেনি যে জীবন মানে শুধু সাফল্য বা টাকা নয়। জীবন মানে হলো পাশে থাকার মতো একজন মানুষ। আমি সেই মানুষটিকে পেয়েছি যে আমার সুখের দিনে হাসে আর দুঃখের দিনে ছায়া হয়ে পাশে থাকে। আজ যখন আমি বারান্দায় বসে এই গল্পটা লিখছি, তখন জোনাকি আর আমার মেয়ে আলো বাগানে খেলছে। তাদের হাসির শব্দে আমার পৃথিবীটা ভরে আছে। আমি আকাশের দিকে তাকিয়ে বাবাকে ধন্যবাদ দিলাম। বাবা হয়তো উপর থেকে সব দেখছেন। তার জেদটাই আমার জীবনটা সাজিয়ে দিল। 7 দিনের সেই অদ্ভুত চুক্তি না হলে আমি হয়তো কোনো দিন ভালোবাসার আসল মানে বুঝতাম না। আমি জানতাম না যে নীরবতার মধ্যেও কত কথা লুকিয়ে থাকে, ত্যাগের মধ্যেও কত সুখ থাকে।
বন্ধুরা, আমার জীবনের এই গল্প থেকে আমি একটা কথাই শিখেছি, সম্পর্ক কখনো জোর করে বা চুক্তি করে হয় না, কিন্তু যদি সদিচ্ছা থাকে, সম্মান থাকে, তবে যে কোনো সম্পর্কই সুন্দর হয়ে উঠতে পারে। জোনাকি আমার জীবনে এসেছিল ক্ষণিকের অতিথি হয়ে, কিন্তু সে এখন আমার জীবনের ধ্রুবতারা। আমরা হয়তো অনেক সময় বাইরের চাকচিক্য দেখে মানুষ বিচার করি, কিন্তু মানুষের আসল সৌন্দর্য তার মনে, তার ত্যাগে। আমি জোনাকির সেই মনটাকেই ভালোবেসেছি। আজ আমাদের গল্পটা এখানেই শেষ করছি, কিন্তু আমাদের পথ চলা এখনও বাকি। হাতে হাত রেখে আমরা আরও অনেক দূর যাব। জীবনে সব ঝড়ঝাপটা আমরা এভাবেই একসাথে সামলাব, কারণ আমরা জানি আমাদের এই বাঁধন কোনো কাগজের টুকরো দিয়ে তৈরি নয়। এ বাঁধন হৃদয়ের, এ বাঁধন আত্মার। ভালো থেকো তোমরা সবাই, আর নিজের প্রিয় মানুষগুলোকে আগলে রেখো, কারণ দিন শেষে ভালোবাসাই একমাত্র সত্য, বাকি সব মরীচিকা। বন্ধুরা, আজকের এই গল্পটি থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা পেলাম। প্রথমত, মানুষের অতীত দিয়ে তার বর্তমান বা ভবিষ্যৎ বিচার করা উচিত নয়। জোনাকি জীবনে একটা অন্ধকার অতীত ছিল। সে ডিভোর্সি ছিল বলে সমাজ তাকে অবজ্ঞা করত, কিন্তু তার গুণ, তার ধৈর্য এবং তার ত্যাগের মানসিকতা তাকে একজন শ্রেষ্ঠ মানুষে পরিণত করেছে। ঋদ্ধান যদি সমাজের ভয়ে তাকে ফিরিয়ে দিত, তবে সে তার জীবনের শ্রেষ্ঠ সঙ্গীকে হারাত। দ্বিতীয়ত, বিপদগ্রস্ত মানুষের অসহায়ত্বে সুযোগ নেওয়া উচিত নয়, বরং তাকে সম্মান দেওয়া উচিত। ঋদ্ধান শুরুতে চুক্তির মাধ্যমে জোনাকিকে আনলেও সে কখনো তাকে অসম্মান করেনি, বরং তার প্রাপ্য মর্যাদা দিয়েছে, তার পাশে দাঁড়িয়েছে। এই সম্মানবোধই জোনাকির মনে ভালোবাসার জন্ম দিয়েছে। তৃতীয়ত, আত্মবিশ্বাস এবং সুযোগ পেলে একজন নারী যে কোনো পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে পারে। জোনাকি শুধু একজন ভালো স্ত্রী বা মা হয়নি, সে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়েছে এবং সমাজের অন্য নারীদের জন্য কাজ করছে। তাই বন্ধুরা, সম্পর্ক গড়ে ওঠে বিশ্বাস, সম্মান এবং সহমর্মিতার ওপর। কোনো চুক্তি বা শর্ত দিয়ে সম্পর্ক হয় না। আসুন আমরা আমাদের সঙ্গীকে সম্মান করি, তাদের স্বপ্ন পূরণে পাশে থাকি এবং বিপদে একে অপরের ঢাল হয়ে দাঁড়াই। ভালোবাসা সুন্দর যদি তাতে থাকে স্বচ্ছতা ও সততা। ধন্যবাদ বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এই রকম ধরনের নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।